Hey guys, I'm Raj. Welcome to Cinebos. এখন আমি রিভিউ করব কালকি 2898 AD ট্রেলার। দিস ট্রেলার ইজ জাস্ট পিওর জেম। পুরো সিনেমা স্টোরি লাইন ট্রেলারের মধ্যে ঠিক কি কি দেখানো হয়েছে, যে সমস্ত অ্যাক্টরদেরকে আমরা দেখতে পাচ্ছি, সবকিছু যদি কিছুক্ষণের জন্য ভুলেও যাই, শুধুমাত্র যদি ভিজুয়াল নিয়ে কথা বলি, তাহলে এই সিনেমাটা ইন্ডিয়ান সিনেমার জন্য একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। ইয়েস, দিস ইজ গোনা বি এ পিওর গেম চেঞ্জার ফর ইন্ডিয়ান সিনেমা। ট্রেলারের মধ্যে যে সমস্ত ভিজুয়াল দেখতে পেলাম, সেটা দেখার পরে এবার জোর গলায় বলা যায় যে এখন থেকে ইন্ডিয়ান সিনেমা হলিউডের সাথেও কম্পিট করতে পারবে। ইয়েস, এই ব্যাপারটা আমি একেবারেই বাড়িয়ে বলছি না। ট্রেলারটা দেখার সময় আমার একেবারে এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি একটা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার দেখছি। একটা হলিউডের প্রোডাকশন প্লাস একটা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে বাজারের কিন্তু বিশাল একটা ডিফারেন্স আছে, অনেক বড় একটা ডিফারেন্স। এই জন্য কিন্তু অনেক সিনেমার ক্ষেত্রে আমরা বলি যে বাজেট অনুযায়ী যেটা করেছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয় বা সেটা চিন্তা করা যায় না। বাট এই সিনেমাটার ক্ষেত্রে বাজারের ডিফারেন্সটা যদি কিছুক্ষণের জন্য আমরা ভুলেও যাই, যদি একটা হলিউডের প্রোডাকশনের সাথে কম্পেয়ার করা হয়, তাহলেও কিন্তু এই ট্রেলারটাকে ভিজুয়ালের দিক থেকে একেবারেই পিছিয়ে রাখা যাবে না। আর যদি একবার বাজেটটা কনসিডার করি, তাহলে তো আরো অবাক হতে হয়, বিকজ এই সিনেমার বাজেট 600 কোটি রুপি। সেখানে একটা মাল্টি স্টারার ফিল্ম, যেখানে প্রভাস রয়েছে, কামাল হাসান রয়েছে, অমিতাভ বচ্চন রয়েছে, প্লাস দীপিকা পাদুকোন রয়েছে। এত হেভিওয়েট অ্যাক্টরদের পারিশ্রমিক দেওয়ার পরেও বাকি টাকা দিয়ে যেই ভিজুয়ালটা এখানে অ্যাচিভ করেছে, সেটা জাস্ট আনবিলিভেবল। সত্যি বলছি, এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে ইন্ডিয়ান সিনেমার দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে। অন্যান্য ডিরেক্টররা, অন্যান্য প্রোডাকশন হাউস এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করবে যে না, এবার থেকে ঠিক এখন থেকে আমরাও হলিউডের মতো ভিজুয়ালস অ্যাচিভ করতে পারি। আমাদের এই ইন্ডাস্ট্রির সমস্ত লিমিটেশনের মধ্য থেকেও আমরা হলিউডের মতো লেভেল অ্যাচিভ করতে পারি। আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে এই ট্রেলারটার ভিজুয়াল দেখে আমি ঠিক কতটা খুশি। চোখের সামনে একটার পর একটা ইন্ডাস্ট্রিকে র্যাপিডলি এতটা দ্রুত এগিয়ে যেতে দেখে আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমাদের বাংলাদেশ থেকে আসছে তুফান, যেটার ভিজুয়ালস দেখে আমি অবাক হয়েছিলাম যে বাংলাদেশের এত লিমিটেশনের মধ্যে থেকেও এত কম বাজারের একটা সিনেমাও কিন্তু ইন্ডিয়ান সিনেমার মতো কাছাকাছি একটা ভিজুয়াল অ্যাচিভ করার ক্ষমতা রাখে। এবারে ইন্ডিয়ান সিনেমা দেখিয়ে দিল যে তারাও তাদের বাজেটের লিমিটেশনের মধ্যে থেকে হলিউড লেভেলের ভিজুয়ালস অ্যাচিভ করতে পারে। একজন সিনেমা প্রেমী হিসেবে সত্যি আমি মন থেকে অনেক খুশি। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এভাবে এগিয়ে যাক, জয় হোক সিনেমার। এবারে যদি এই ট্রেলারের গল্প বা বিভিন্ন ক্লুজ নিয়ে কথা বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড দেখানো হচ্ছে, যেখানে সমাজ ব্যবস্থা অনেকটাই ভেঙে গেছে। এই ওয়ার্ল্ডে একটা ডিক্টেটরশিপ চলছে, এখানে মানুষ ঈশ্বর বা সৃষ্টিকর্তা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এমনকি এই ওয়ার্ল্ডের যে শাসক ইয়াস্কিন, তাকেই একমাত্র গড হিসেবে মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবী অলমোস্ট ধ্বংসের মুখে, যতটুকু রিসোর্সেস বেঁচে আছে এই জিনিসটাও কন্ট্রোল করছে এই সমস্ত ডিক্টেটররা। এমনকি সামান্য জলের জন্য মানুষকে লড়াই করতে হচ্ছে। তো মানুষকে ঠিক এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা গডলি ফোর্স, একটা অ্যাভাটরের আবির্ভাব হবে। আর এই অ্যাভাটর হচ্ছে লর্ড বিষ্ণুর দশম অবতার কালকি, যেই ক্যারেক্টারটা এখানে প্লে করছে প্রভাস। নাও এটা প্রভাসের সিনেমা হলো। এই ট্রেলারের মধ্যমণি ছিল অমিতাভ বচ্চন। ইয়েস, শুরু থেকে শেষ পর্যন্ত এই ট্রেলারের পুরো ফোকাসটা সে একাই নিয়েছে। অমিতাভ বচ্চন এখানে অশ্বত্থামার ক্যারেক্টার প্লে করছে এবং পৃথিবীকে এই অবস্থা থেকে উদ্ধারের জন্য যে অবতারের আবির্ভাব ঘটবে তার জন্য সে অপেক্ষা করছে। এবং যে সমস্ত ইমোশনাল দৃশ্যে অমিতাভ বচ্চনকে দেখা যায়, তার এক্সপ্রেশন জাস্ট দুর্দান্ত। একটা সিন রয়েছে যেখানে সে বসে পড়ছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, এবং সেই সময় ঠিক তার পূর্বের একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। এটা সম্ভবত মহাভারতের যুদ্ধের সময়কালের একটা দৃশ্য। এই দৃশ্যটা সুপার ছিল। এছাড়াও পুরো ট্রেলার জুড়ে অমিতাভ বচ্চনকে অসংখ্য সিনে ফাইট করতে দেখা যায়, এমনকি প্রভাসের সাথে অমিতাভ বচ্চনকে ফাইট করতে দেখা যায়। এবং এই সমস্ত দৃশ্যে এত বছর বয়স হয়ে যাওয়ার পরও অমিতাভ বচ্চনের এনার্জি জাস্ট দেখার মতো। তবে লক্ষ্য করার মতো ব্যাপার হচ্ছে, এই পুরো ট্রেলারের মধ্যে প্রভাসকে একজন বাউন্টি হান্টার হিসেবে দেখানো হচ্ছে। এখানে দীপিকাকে আমরা অন্তঃসত্ত্বা অবস্থায় দেখতে পাচ্ছি এবং অশ্বত্থামা তাকে বলছে যে তুমি যাকে জন্ম দিতে যাচ্ছ সে কোনো সাধারণ জীবন নয়, ইটস দ্য ক্রিয়েশন ইটসেলফ। তো এখান থেকে এটা ইঙ্গিত করা হচ্ছে সম্ভবত দীপিকার গর্ভের যে সন্তান সেই হচ্ছে বিষ্ণুর দশম অবতার কালকি। বাট এখানে কনফিউজিং ব্যাপার হচ্ছে এটাই যে এই সিনেমাতে আমরা জানি যে প্রভাসী কালকির চরিত্র প্লে করতে চলেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, দীপিকার গর্ভের সন্তান যদি অ্যাভাটার হয়, সেই যদি কালকি হয়, তাহলে প্রভাস যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে, যাকে একজন বাউন্টি হান্টার হিসেবে দেখানো হয়েছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যেখানে দীপিকার মাথার উপর একটা বাউন্টি রয়েছে, তাকে ধরে নিয়ে আসতে পারলে বিশাল অঙ্কের মানি ইউনিট পুরস্কার দেওয়া হবে। এই জন্য প্রভাস যে একজন বাউন্টি হান্টার, সে কিন্তু দীপিকাকে ধরে আনার জন্য মিশনে বের হয়, এবং এই জন্যই কিন্তু দীপিকাকে বাঁচানোর জন্য অমিতাভ বচ্চনের সাথে তার ফাইট হয়। তো তাহলে এখানে প্রভাস কি কালকির চরিত্র প্লে করছে না, নাকি তার এখানে ডবল রোল রয়েছে? তো এই যে একটা কনফিউশন, এটা তো সিনেমাটা দেখলেই ক্লিয়ার হবে। আর একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, আমাদের বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, তার ক্যারেক্টারটা কিন্তু এখানে বেশ বড় একটা ক্যারেক্টার, বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার রয়েছে। প্রত্যেকটা প্রমোশনাল ম্যাটেরিয়ালের মধ্যে তার চরিত্র কিন্তু বেশ ফোকাস পাচ্ছে। এই জিনিসটা বেশ অবাক করেছে আমাকে, বিকজ এত বড় মাল্টি স্টারার একটা ফিল্মের মধ্যে বাঙালি একজন অভিনেতাকে নেওয়া হয়েছে। তো অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয় যে জাস্ট ছোট কোনো রোল থাকে, যেটা জাস্ট আসবে যাবে, খুব একটা ইম্প্যাক্টফুল হবে না, কেউ খুব একটা বেশি নোটিসও করবে না।
বাট এখানে কিন্তু সে ব্যাপারটা একেবারেই ঘটেনি। এত বড় বড় মহাতারকার মধ্যে থেকেও তার চরিত্রটাকে কিন্তু একেবারে প্রথম থেকেই প্রত্যেকটা গ্লিমস কিংবা পোস্টারের মধ্যে বড় করে ফোকাস করা হচ্ছে সেখানে একজন মিলিটারি কমান্ডার বা একজন আর্মি চিফের চরিত্রে অভিনয় করছে। তো এই ব্যাপারটা দেখে আমার বেশ ভালো লাগছে, যেখানে তার রোলটা একেবারে কোনো ডিসপোজেবল ক্যারেক্টার না, বেশ ভালো একটা ক্যারেক্টার সেখানে পেয়েছে। এর পাশাপাশি বহুদিন পরে ব্রহ্মানন্দমকে দেখে আমার মনটা জাস্ট ভরে গেছে। ইন্ডিয়ান সিনেমার কমেডির জগতে এমন এক লেজেন্ড যাকে দেখলেই জাস্ট মনটা আনন্দে ভরে যায়। বহুদিন যাবত তাকে কোনো সিনেমায় দেখা যায় না, তার অনেকটাই বয়স হয়ে গেছে। তো আজকে তাকে এই সিনেমার মধ্যে দেখতে পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি। আর সবার শেষে যাকে নিয়ে কথা বলবো, ইয়েস, কামাল হাসান। কামাল হাসানের লুকটা ট্রেলার একেবারে শেষে আসে, অ্যান্ড ম্যান, ইট ইজ জাস্ট বিভৎস একটা ডায়লগ সে দেয়, এ নিউ ওয়ার্ল্ড উইল রাইজ। এই ডায়লগটা এবং তার ক্যারেক্টারের যে লুক, তার যে প্রস্থেটিক, প্রত্যেকটা জিনিস মানে এমন একটা ইঙ্গিত দিচ্ছে যে এই সিনেমার মধ্যে তার চরিত্র এমন একটা দুর্ধর্ষ চরিত্র হতে যাচ্ছে যেটা মানুষের মনে দাগ কেটে যাবে, মানুষকে ভয় পাইয়ে দেবে। আর ঠিক এই জন্যই বোধহয় এই ট্রেলারের মধ্যেও কিন্তু কামাল হাসানের ক্যারেক্টারটাকে একেবারেই রিভিল করা হয়নি, শুধুমাত্র একটা দৃশ্যই, জাস্ট একটা শটেই দেখানো হয়েছে। তো বোঝাই যাচ্ছে মেকার এখানে সম্পূর্ণরূপে চাইছে যে এই দুর্ধর্ষ চরিত্রটাকে বোঝার জন্য, দেখার জন্য কিংবা এক্সপেরিয়েন্স করার জন্য দর্শক সিনেমা হলে গিয়ে জাস্ট ছিটকে যাক। আর এটা কিন্তু হিন্দু মাইথোলজি থেকে ইন্সপায়ার্ড, সো স্টোরি কোনো ডুন কিংবা অন্য কোনো সিনেমা থেকে একেবারেই ইন্সপায়ার্ড না। দুঃখজনক ব্যাপার হচ্ছে এই সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজির কারণে এই সিনেমাটা নিয়ে কিন্তু একেবারেই খুব একটা বেশি হাইপ নেই, যেটা এই ধরনের সিনেমা ডিজার্ভ করে। এই জন্যই হয়তো আমাদের বাংলাদেশে এই সিনেমাটা রিলিজ হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে না। বাট টু বি অনেস্ট, সত্যি সত্যি আমি মন থেকে চাই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হোক, বিকজ এই সিনেমাটা বিগ স্ক্রিনে দেখার মতো একটা সিনেমা হতে যাচ্ছে। আর আমার কাছে মনে হচ্ছে বাহুবলীর পরে প্রভাসের এই প্রথম কোনো সিনেমা একটা ক্লিন হিট ট্যাগ ডিজার্ভ করে। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।